নমস্কার শ্রোতা ভক্তবৃন্দ, মিস মাইন্ড অডিও চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই কুশলে আছেন। আজকে যেই মহান ব্যক্তিত্ব নিয়ে আমি কথা বলবো, যার মাধ্যমে বা বলা যেতে পারে তিনি যদি না থাকতেন তাহলে পাশ্চাত্যে স্বামীজির যে করে যাওয়া বক্তৃতা, ভাষণ, যা আজ বই রূপে আমাদের বিগত প্রজন্ম, এই প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মের কাছে একটা অনুপ্রেরণা, একটা অন্ধকারের দিশা দেখাতে পারে, সেই বইগুলি এসে পৌঁছাতো না, সেই লেখাগুলিও হারিয়ে যেত। যার মাধ্যমে বিবেকানন্দকে আমরা জানতে পারি, বুঝতে পারি, যার কথা শুনে আমরা উদ্দীপিত হই, সেই লিপিবদ্ধ যদি না থাকতো তাহলে আমরা স্বামীজির কিছুই জানতে পারতাম না। তিনি হলেন জে গুডউইন বা জোসিয়া জন গুডউইন। পাশ্চাত্যে স্বামীজির সমস্ত বক্তৃতার তিনি লিপিবদ্ধকার ছিলেন এবং তারই মাধ্যমে স্বামীজির রাজযোগ, কর্মযোগ, ভক্তিযোগ এবং আরও স্বামীজির কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ, যে বইগুলি আমরা পাই, আরও প্রচুর বই, এই সমস্ত কিছুই সে যদি না থাকতো কোনো দিনই পেতাম না। এই জোসিয়া জন গুডউইন 1870 সালে জন্মগ্রহণ করেন। আদ্যপ্রান্ত খাঁটি ইংরেজ ছিলেন। তার ঠাকুরদা একজন পাদ্রী ছিলেন এবং বাবা ছিলেন সাংবাদিক। ছোট থেকেই তার ধর্মযাজকের থেকে বেশি সাংবাদিকতার ওপরই নজর বেশি ছিল। পরবর্তীকালে তার বাবার এই সাংবাদিকতার গুণ এবং তার ঠাকুরদার এই আধ্যাত্মিকতার গুণ তার মধ্যে পরিস্ফুট হয় এবং সেটি তার সাথে স্বামীজির যোগাযোগ ঘটিয়ে দেয়। আজকে জানাবো সেই ঘটনা এবং সেই মানুষটার সম্বন্ধে, অর্থাৎ জে গুডউইনের সম্বন্ধে। 1893 খ্রিস্টাব্দ চিকাগোতে বিশ্ব ধর্ম মহাসভার আয়োজন হয়েছিল। সেখানে সর্বশেষ বক্তৃতা দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। তারপর সারা বিশ্বে এবং সারা আমেরিকা একটা অন্য আধ্যাত্মিকতার পথ চিনতে পারল। আধ্যাত্মিকতা শুধুমাত্র গির্জায় নয়, ধর্মযাজকের আচারে নয়, অলীক অবাস্তব কিছু নয়, এই ধারণা একদম বদলে গিয়েছিল। এবং যারা এই যুবক সন্ন্যাসীর সংস্পর্শে আসতে পেরেছিলেন তারা বুঝেছিলেন তার জীবন চরিত্রে শুদ্ধ পবিত্রতা, হৃদয়ে অসীম ভালোবাসা, সমগ্র মানবজাতির প্রতি গভীর সহানুভূতি। কিন্তু এই চিকাগো মহাসভার পর বিভিন্ন জায়গায়, আমেরিকার বিভিন্ন জায়গায় তার ভক্ত শিষ্যের সংখ্যা বাড়তে থাকে এবং সব জায়গায় তাকে বক্তৃতার জন্য নিয়ে যাওয়া হয়। 1895 খ্রিস্টাব্দের পর কিছু মানুষ বুঝতে পারেন যে স্বামীজির এই বক্তৃতাগুলি, ভাষণগুলি, এই কথাগুলি লিপিবদ্ধ করার খুব প্রয়োজন। তাহলে এগুলি বিশ্বের বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে। ধর্মের নামে যে অন্ধবিশ্বাস মানুষের মধ্যে বদ্ধমূল হয়ে রয়েছে সেটা থেকে বেরিয়ে আসা প্রয়োজন। তার জন্য স্বামীজির এই আলোকময় কথাগুলি খুব প্রয়োজন। সেজন্য তারা অনুভব করলেন এমন কোনো মানুষ বা স্টেনোগ্রাফার বলতে পারেন যে খুব ক্ষিপ্রতার সাথে স্বামীজির এই কথাগুলি লিপিবদ্ধ করতে পারবেন এবং তার মনের মধ্যে একটু আধ্যাত্মিকতারও প্রসঙ্গ থাকতে হবে। সে শুধুমাত্র স্টেনোগ্রাফার হলে হবে না, তার মনের মধ্যে একটু আধ্যাত্মিক জিজ্ঞাসাও থাকা চাই। এরকম একটা খোঁজ তারা শুরু করেছিলেন এবং হেরাল্ড ও ওয়ার্ল্ড পত্রিকায় মাত্র একদিনের জন্য খুব ছোট করে একটি বিজ্ঞাপন বেরোয়। সেখানে বিজ্ঞপ্তিতে লেখা হয়, ওয়ান্টেড এ র্যাপিড শর্ট হ্যান্ড রাইটার to take down lecture for several hours in a week. Apply at ... দিয়ে অ্যাড্রেস লেখা ছিল। অর্থাৎ যিনি দ্রুত ক্ষিপ্রতার সাথে স্বামীজি ভাষণগুলিকে লিপিবদ্ধ করতে পারবেন, সপ্তাহে প্রত্যেক দিন এই কাজটি ছিল না এবং তার জন্য যে পারিশ্রমিকটি দেওয়া হয়েছিল সেটি খুবই কম। তখনকার দিনে $10 থেকে $18 করে নেওয়া হতো, মানে যারা এরকম স্টেনোগ্রাফারের কাজ করতেন। কিন্তু যেহেতু এটি একদম চাঁদা তুলে করা হচ্ছিল সেহেতু এর ধার্য মূল্য খুবই কম করা হয়েছিল
এবং এর আগে দুজন স্টেনোগ্রাফারকে নেওয়া হয়েছিল, তারা দুজনেই ব্যর্থ হয়েছিলেন। কারণ তারা স্বামীজি যখন বলতেন একবারে অনর্গল হুড়ুহুড় করে বলে যেতেন এবং সেটা তাড়াতাড়ি করে লিখতে অনেকেই পারতেন না, এবং স্বামীজি যে পরে সেটা রিপিট করবেন সেটিও করতেন না, কারণ স্বামীজি যা বলতেন তা ভুলে যেতেন। তো এই সময় এই ইংরেজ 25 বছরের এই ইংরেজ যুবকটি ভাগ্য অন্বেষণে অস্ট্রেলিয়া থেকে এখানে শিকাগোতে আসেন, এবং তখন তার পিতাও গত হয়েছেন, সংসারে বিধবা মা আছে এবং পরে একটি বোন আছে, তাদের ভরণ পোষণেরও দরকার। সুতরাং তিনি এই অ্যাডভার্টাইজমেন্টটি দেখে এখানে এলেন অ্যাড্রেসে, এবং সেই যে এলেন রয়ে গেলেন স্বামীজির হয়ে 1895 থেকে 1898 পর্যন্ত। এই মাত্র 3টে বছর তিনি স্বামীজির কাছে ছিলেন, এবং পরবর্তীকালে তিনি শারদানন্দজিকে বলেছিলেন, সেটি বাংলা অনুবাদ আমি আপনাদেরকে শোনাচ্ছি, যে দেশে ইংরেজি ভাষা চলে সেই দেশে পড়েছি, কি করব, গরিব লোক, অল্প বয়স থেকে রোজগারের চিন্তায় ঘুরতে হয়েছে, অনেক ঘুরলাম, সকলেই কাজ করিয়ে নেয়, দামটাও দেয়, কিন্তু বুকের ভালোবাসা কেউ দেয় না। শেষে আমেরিকাতে স্বামীজির কাজে জুটলাম, এখানে একটা প্রাণ থেকে ভালোবাসা দেখতে পেলাম, তাই রোজগারপাতি হোক বা না হোক আটকে পড়ে আছি। সেই যে জোসিয়া জন গুডউইন আটকে পড়লেন স্বামীজির ভালোবাসায়, হয়ে গেলেন ভারতের, স্বামীজির পুত্রের মতো স্নেহ করতেন স্বামীজি তাকে। স্বামীজির জন্য যখন এই স্টেনোগ্রাফার খোঁজা হচ্ছিল, তখন কিন্তু স্বামীজি চুপ ছিলেন, কারণ তিনি বিশ্বাস করতেন তার জন্য এবং তার কাজের জন্য তার প্রভুই লোক পাঠাবেন, তাকে চিন্তা করতে হবে না। তিনি বসে বসে মুচকি মুচকি হাসলেন, এবং হলো তাই। গুডউইন একদম স্বামীজির মনের মতো হয়ে গেলেন। শুধুমাত্র তিনি স্টেনোগ্রাফার ছিলেন তা নয়, স্বামীজির অনুগত সেবক ছিলেন। স্বামীজির খুঁটি নাটি সমস্ত কিছু উনি দেখতেন, খেয়াল রাখতেন। তখন দিনে 2টি করে লেকচার হতো, একটি সকাল 10টায়, একটি রাত্রির 8টায়। গুডউইন স্বামীজির যেখানে বাস করতেন আমেরিকা থেকে 228 নম্বর যে বাড়িটি, ঠিক তার উল্টো দিকের বাড়িটাতে ভাড়া থাকতেন, এবং 10টার সময় আসতেন। এসে স্বামীজি যা লেকচার দিতেন সেটিকে তিনি তাড়াতাড়ি লিখে নিতেন, শর্ট হ্যান্ড করে নিতেন, যেটা শর্ট হ্যান্ড, সেই শর্ট হ্যান্ডে তুলে নিতেন, এবং আবার বাড়িতে ফিরে গিয়ে সেটিকে টাইপ করতেন। আবার টাইপটা হয়ে গেলে তিনি এসে স্বামীজিকে দিয়ে সেই সমস্ত প্রুফগুলো কারেক্ট করাতেন, কোথায় কি কোনো ভুল হয়েছে কিনা, এবং 8টার সময় সেই লেকচারটি করতেন। বাড়িতে গিয়ে রাত্রিবেলা সেটাকে আবার লেকচারটাকে শর্ট হ্যান্ড থেকে তিনি আবার টাইপ করতেন, করে স্বামীজিকে দিয়ে কারেক্ট করিয়ে এইগুলোই পাঠানো হতো মাদ্রাজে। মাদ্রাসে তখন তত্ত্ববোধিনী পত্রিকায় স্বামীজির এই যে পাশ্চাত্যের যে ভাষণগুলি, এই বক্তৃতাগুলি, যেগুলি পরবর্তীকালে গ্রন্থ আকারে প্রকাশিত হয়, তখন পত্রিকা আকারে বেরোতো। সেই জন্য তখন তিনি এগুলি সেই তক্ষুনি লিপিবদ্ধ করতেন, এবং সেগুলিকে টাইপ করে কারেকশান করিয়ে পাঠানো হয়ে যেত মাদ্রাসে। খুব কিন্তু যতটা বলতে সহজ ততটা কিন্তু করতে সহজ নয়। তিনি ব্রিটিশ ছিলেন, অর্থাৎ যে গুডউইন ব্রিটিশ ছিলেন, ব্রিটিশরা যেরকম হয় অত্যন্ত ফুর্তিবাজ মানুষ ছিলেন, রেস কোর্সে যেতেন, এবং যেহেতু আমাদের ভারত তখন উপনিবেশিক মানে ব্রিটিশ শাসনাধীন ছিল, উপনিবেশিক শাসন ছিল, সেই জন্য কলকাতাতে ব্রিটিশের হাত ধরেই কিন্তু এই রেস আসে, অর্থাৎ ঘোড়ার রেস। সেই জন্য দেখবেন ময়দানে ঘোড়ার রেস এখন আমাদের কলকাতাতেই শুধুমাত্র আছে, এবং সেটি কিন্তু ব্রিটিশদের হাত ধরেই আসে। এই গুডউইন কিন্তু অত্যন্ত মেধাবী, সদা প্রফুল্ল, উৎসাহে ভরপুর এবং আধ্যাত্মিক মনোভাবাপন্ন ছিল। তার সাথে ছিলেন এই ফুর্তিবাজ। কি ফুর্তিবাজ? তিনি যখন হাতে টাকা থাকতো তিনি ক্রিকেট বা ফুটবল ম্যাচ দেখতে চলে যেতেন, কখনো রেসের মাঠে টাকা ওড়াতেন, জুয়া খেলতেন। শোনো, স্বামীজি মাঝে মাঝে বলতেন ওনাকে ব্যাড উইন, ইউ আর নট এ গুড উইন, ইউ আর এ ব্যাড উইন, কারণ উনি যখনই জুয়া খেলতে যেতেন তখনই লস হয়ে চলে আসতেন। এই মানুষটির ভিতরে একটি আধ্যাত্মিক জিজ্ঞাসা ছিল, তার
ঠাকুরদা একজন রেভারেন্ট পাদ্রী হওয়া সত্ত্বেও কোথাও যেন একটা আধ্যাত্মিক জিজ্ঞাসা ছিল ওনার ভেতরে। উপর উপর যতটাই ফুর্তিবাজ হোক, অন্তরে ততটাই সোনার খনি ছিল, এবং সেটি স্বামীজি বুঝতে পারেন। স্বামীজি তো মানুষকে দেখলেই বুঝতে পারতেন, এবং স্বামীজির পবিত্র ছোঁয়া সেটি একটি প্রশ্নটা উত্তরের আকারে এসে দাঁড়ায়, এবং তার জীবন অর্থাৎ গুডউইনের জীবনটি যেন একটি উদাহরণস্বরূপ হয়ে দাঁড়ায় পাশ্চাত্যের মানুষের কাছে। এই গুডউইন যখন আসেন কিছুদিন পর, অর্থাৎ কয়েক দিন পরেই স্বামীজির বড় অনুগত হয়ে পড়েন। সেজন্য লন্ডনে একটি জায়গায় স্বামীজির কথোপকথনের মধ্যে উল্লেখ আছে, যেখানে তিনি বলেছিলেন, সপ্তাহখানেক পর থেকে গুডউইন আমার বড় অনুগত হয়ে পড়েছিল। ও আমার সাথে রয়েছে, আমার ঢের কাজ করে, ও আমার সাথে না থাকলে আমার বড় অসুবিধা হয়। স্বামীজির কিন্তু সেবকের অভাব ছিল না, কিন্তু তিনি তো সবার সেবা নিতে পারেন না। শিশুর মতো সরল এবং ভালোবাসার সামান্য স্পর্শে তার মনে যে সাড়া জাগিয়েছিলেন স্বামীজি, তার জন্য তিনি চিরকাল স্বামীজির কাছে বাধা পড়েছিলেন, এবং পরবর্তীকালে তিনি স্বামীজির কাছে দীক্ষাও গ্রহণ করেন। এই প্রসঙ্গে গুডউইন স্বামীজির প্রসঙ্গে মিসেস ম্যাকলাউডকে একবার চিঠিতে বলেছিলেন, "Shall I shock you very much if I tell you that Swami takes the place of Christ to me? I think not for you will understand what I mean." অর্থাৎ তিনি স্বামীজিকে যীশু খ্রিস্টের সাথে তুলনা করছেন। কোন শ্রদ্ধা ভালোবাসার জায়গায় পড়লে ওরকম আপামর গোঁড়া একজন ইংরেজ, যারা চার্চ যদি বলে সূর্য পশ্চিম দিকে উঠে তো পশ্চিম দিকেই ওঠে, এরকম তারা বিশ্বাস করে। সেই জায়গা থেকে স্বামীজি কোথায় আত্মা তাদের সেই বিশ্বাসের, সেই অন্ধবিশ্বাসের, বলতে গেলে বিশ্বাসের নয় অন্ধবিশ্বাসের ভিত নড়িয়ে দিয়েছিল, এবং সেখান থেকে গোটা আমেরিকার স্বামীজির এই ভাব আন্দোলনের এক সৈনিক হয়ে দাঁড়িয়েছিল। গুরুর কিছুদিন পর, অর্থাৎ স্বামীজির কাছে কাজ করা কিছুদিন পর পারিশ্রমিক নিতে চাইতেন না। তিনি বুঝতে পেরেছিলেন তিনি যা পেয়েছেন তা পারিশ্রমিকের অনেক অনেক বেশি, কিন্তু এমনিতেই পারিশ্রমিক খুব কম, কিন্তু দেশে তার ছোট বোন আছে, বিধবা মা আছে, শুধু তাদের হাত খরচা পাঠানোর জন্য কিছু তিনি পারিশ্রমিক গ্রহণ করতেন, বাদবাকি নিজের জন্য সেরকম কিছুই রাখতেন না, কারণ তিনি ওই স্বামীজির সেবা অর্থাৎ গুরুর সেবাতেই তিনি ভরপুর হয়ে থাকতেন। খুব ভাগ্যবান বা ভাগ্যবতী হন যারা এই গুরু সেবার অধিকারী হন, খুব ভাগ্য না থাকলে গুরু সেবা হয় না। 1895 থেকে 1898 পর্যন্ত স্বামীজি যে অমানবিক পরিশ্রম করেছিলেন, একা শুধু নয়, তার সাথে গুডউইনও সেই অমানবিক পরিশ্রম করেছিলেন, এবং তারই ফসল আজ আমরা স্বামীজির যা লেখা বই পাচ্ছি, যা স্বামীজির রাজযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, কমপ্লিট ওয়ার্কস অফ বিবেকানন্দ, এবং সমস্ত কিছু যা পাশ্চাত্যের সাথে যুক্ত, সমস্ত কিছু যা, এই সমস্ত কিছু গুডউইনের দৌলতেই আমরা পেয়েছি। তিনি ছায়ার মতো স্বামীজির সাথে সাথে ঘুরতেন এবং প্রত্যেকটি কথা লিপিবদ্ধ করতেন। গুডউইন সাহেবের জীবন বলতে গেলে একটা বড় এপিসোড হয়ে যায়, সেই জন্য তার জীবন থেকে টুকরো টুকরো ঘটনা যা আমাদের গুডউইন সাহেবকে চেনা এবং স্বামীজির প্রতি তার ভালোবাসা চেনায়, সেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। এটি একটু লন্ডনে একদিনের ঘটনা। লন্ডনের ঘটনা হচ্ছে, সেদিন স্বামী শারদানন্দজি এবং স্বামী বিবেকানন্দের ছোট ভাই মহেন্দ্রনাথ দত্ত এবং স্বামীজি গুডউইন একসাথে খেতে বসেছেন। হঠাৎ স্বামীজিকে মনে হলো, গুডউইন দেখো তো, ডায়েরিটা খুলে একবার দেখো তো আজকে কোনো এঙ্গেজমেন্ট আছে কি না। গুডউইন তাড়াতাড়ি ডায়েরিটা খুলে দেখলেন, হ্যাঁ তাই তো, আজকে একজন ডিউকের বাড়িতে নিমন্ত্রণ আছে, নির্ধারিত সময়ের মাত্র 10 মিনিট বাকি আছে। স্বামীজি তো চঞ্চল হয়ে উঠলেন, কাপড় বদলাতে হবে, জুতো পরতে হবে, পাগড়ি বাঁধতে হবে, গাড়ি ডাকতে হবে, কত কাজ, কি করে সম্ভব হবে। গুডউইনকে বললেন, গুডউইন সব কিছু সামলে দাও তো। গুডউইনও রেডি। তিনি কাপড় বদলাতে চলে গেলেন। কাপড় বদলে এসে জুতো পরতে গেছেন, কিন্তু তাড়াতাড়িতে তিনি জুতোর ফিতে বাঁধতে পারছেন না। গুডউইন ছুটে এলেন, প্রভুর জুতোর ফিতে বেঁধে দিলেন। একজন ওই রকম ইংরেজ যারা ভীষণ দাম্ভিক জাতি,
ভীষণ না কুচু দাম্ভিক জাতি, যারা ভারতবর্ষকে পরাধীন করে রেখে দিয়েছিলেন 100 বছরের বেশি, সেই ব্রিটিশ নাগরিক স্বামীজির পায়ে জুতোর ফিতে বেঁধে দিচ্ছেন। তো জুতোর ফিতে তো বাঁধা হয়ে গেল। স্বামীজি যেই বেরোতে যাবেন, গুডউইন ছড়িটা আনতে ভুলে গেছি। গুডউইন ছুটলেন, ছড়িটা এনে দিলেন। আবার মনে পড়ল, ও গুডউইন সিগারেটের প্যাকেটটা যে আনা হয়নি। গুডউইন তাড়াতাড়ি সিগারেট এনে দিলেন। তখন এরকম এখনকার যেরকম সিগারেট সেরকম ছিল না, তামা কাগজের রোল করে মুড়ে তারপর তাতে আগুন দিতে হতো। গুডউইন অভ্যাসবশত তামাকটি কাগজে মুড়ে নিজের মুখের কাছে নিতে গেছে, তখনই স্বামীজি বললেন, ওরে থুতু দিসনি, আমাকে দে, আমি পাকিয়ে নিচ্ছি। তখন স্বামীজি সেই তামাক কাগজে পাকিয়ে নিলেন এবং গুডউইন লাইটার দিয়ে আগুন দিলেন। গাড়িতে উঠতে যাবেন, এই সময় স্বামীজির মনে পড়লো, ওরে মাথার টুপিটা আনেনি। গুডউইন আবার ছুটলেন, টুপিটা এনে দিলেন। গাড়ি তো গুডউইন আগে থাকতে ডেকে রেখেছিলেন, দেখলেন মাত্র 5 মিনিট বাকি আছে। গার্ডওয়ানকে বললেন, তোমাকে আমি এক্সট্রা টাকা বকশিস দেব, তুমি হাওয়ার মতো গাড়ি ছুটিয়ে দাও। কিন্তু পকেটে হাত দিয়ে দেখেন একটি টাকাও নেই। গুডউইনকে বললেন, গুডউইন কি হবে, পকেটে তো একটিও টাকাও নেই। গুডউইন সঙ্গে সঙ্গে নিজের পকেট থেকে 5 পাউন্ড স্বামীজির হাতে দিলেন এবং গাড়িওয়ানকে বকশিস দিয়ে বললেন গাড়ি ছুটিয়ে দিতে। তখন কিন্তু আর মাত্র 2 মিনিট বাকি আছে। এই ছিল গুডউইনের সেবা। স্বামীজি এতটাই গুডউইনের ওপর নির্ভরশীল। এই গুডউইন সম্বন্ধে ম্যাক্সিমাম যে তথ্য আমরা পাই, সেটি পাই স্বামী বিবেকানন্দের ছোট ভাই যখন তিনি লন্ডনে ছিলেন, মহেন্দ্রনাথ দত্তের লেখা থেকে, স্বামীজির কিছু কিছু কথা থেকে, শারদানন্দজির কথা থেকে, মিস ম্যাকলাউডের কাছে গুডউইনের চিঠি থেকে, এই সমস্ত টুকরো টুকরো স্মৃতি সেখান থেকে পাই। যেখানে ভালোবাসা থাকে সেখানে ঈর্ষা করার মানুষও প্রচুর থাকে। গুডউইনেরও কপালেও জুটেছিল। স্বামীজি যখন ডেট্রয়েটে যান, সেখানে স্বামী কৃপানন্দ, যিনি স্বামীজিরও শিষ্য ছিলেন, তারপর মিস্টার স্টার্ডি, এবং খুবই খারাপ লাগে বলতে আমাদের মাদ্রাজের আলাসিঙ্গা পেরুমল গুডউইনকে কিন্তু খুব হিংসা করতেন, ঈর্ষা করতেন, এবং তার জন্য গুডউইনকে অনেক রকম অসুবিধার সম্মুখীনও হতে হয়েছে। 1895 আগে গুডউইন স্বামীজির সাথে আছেন, বক্তৃতা সমস্ত লিপিবদ্ধ করেছেন। স্বামীজি এবার ভারতে ফিরে আসবেন 1896 সালে ডিসেম্বর মাস। গুডউইন স্বামীজির সাথে ভারতবর্ষে এলেন। ইচ্ছা স্বামীজির সাথে সাথেই থাকবেন সারাটা জীবন এবং বিভিন্ন তীর্থ পরিক্রমা করবেন, স্বামীজির ভাষণ লিপিবদ্ধ করবেন। সেই মনের আনন্দে তিনি এলেন ভারতবর্ষে। প্রথমে কলম্বো, পাম্বান, রামেশ্বর, মাদ্রাজ হয়ে কলকাতায় আসেন। কলকাতায় এসে আলমবাজার মঠে ওঠেন। কত কষ্ট বলুন তো, এখানে আমাদের দেশের ওয়েদারের সাথে একজন ইংরেজ কখনো খাপ খাইয়ে নিতে পারেন? তবুও এত গুরুভক্তি, এত ভালোবাসা, তার প্রতি এত শ্রদ্ধা, ও দেশ থেকে ছুটে চলে এলেন। চিন্তা করলেন না পেছনে কে পড়ে আছে, কি হবে পরবর্তী জীবন, কিছুই চিন্তা করলেন না, চলে এলেন। এখানে এসে কম কষ্ট তাকে সহ্য করতে হয়নি, অনেক রকম শারীরিক মানসিক অনেক রকম কষ্ট তাকে সহ্য করতে হয়েছে। কারণ তখন ভারত অস্পৃশ্যতা, জাত পাত, ছোঁয়াছুঁয়ির বাইরে বেরোতে পারেনি। ম্লেচ্ছদের ছোঁয়া কেউ গ্রহণ করে না বা ম্লেচ্ছদের কেউ ছোঁয় না। এই গুডউইন যেহেতু একজন ইংরেজ, তারও ছোঁয়াছুঁয়ি নিয়ে অনেক রকম অসুবিধা হয়েছে। মাঝে মাঝে গুডউইন খুব রেগে যেতেন, বিরক্ত হতেন, এবং সেই দেখে স্বামীজিও খুব বিরক্ত হতেন। এখানে আসার আগে গুডউইনকে, তখন নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটি এতটা এরকমভাবে তৈরি হয়নি, সেখান থেকে তিনি বেদান্ত প্রচার করতেন এবং বিভিন্ন জায়গায় বেদান্তের ওপর তিনি লেখা বের করতেন, বলতেন। এই সমস্ত বেদান্ত প্রচারের কারিগর ছিলেন বলতে পারা যায়। নিজের উদ্যোগে সংস্কৃত ভাষা শিখেছিলেন। সংস্কৃত ভাষায় বেদান্তের বিভিন্ন টিকা পাঠ করতেন এবং স্বামীজি তাকে ব্রহ্মচর্যের দীক্ষাও দেন। তিনি তখন থেকে সম্পূর্ণ নিরামিষাশী হয়ে যান। এই গুডউইন স্বামীজির সাথে তো এলো কলকাতাতে, মাদ্রাজে, এখানে আলমবাজার মঠে রইলেন। 1898 সালে দক্ষিণেশ্বরে স্বামীজিরই আদেশে গুডউইন বেদান্তের ওপর একটি মনোজ্ঞ বক্তৃতাও দেন। স্বামীজি অত্যন্ত খুশি হন এবং বুঝতে পারেন যে ঠাকুর একেবারে যথাযথ আদর্শ
শিষ্য তার সাথে জুটিয়ে দিয়েছেন। ভারতবর্ষে একটি ঘটনার কথা উল্লেখ করি। স্বামীজি গঙ্গা স্নান করছেন, তার সাথে স্বামীজির কয়েক ভক্ত অনুরাগীরাও স্নান করেছেন। গঙ্গা স্নান করার পর স্বামীজি উঠে আসছেন যখন ঘাট থেকে, তখন গুডউইন কি যেন একটা দেখে তীরের মতো গঙ্গার দিকে ছুটে গেলেন এবং কমণ্ডলু করে জল নিয়ে এসে ঘষে ঘষে স্বামীজির পায়ে যে কাদা লেগেছিল ওই ঘাটে আস্থার জন্য, সেই কাদাটি তিনি ঘষে ঘষে অত্যন্ত যত্ন করে পরিষ্কার করে দিতে লাগলেন। যেন ভাবা যায় না না এই ধরনের দৃশ্যগুলো, যে একজন ইংরেজ, কত বড় শিক্ষিত একজন ইংরেজ, কত ছোট বয়সে স্বামীজিকে ভালোবেসে ভারতে চলে এলেন। এত তার ভক্তি, এত তার ভালোবাসা, যে স্বামীজির পায়ে সামান্য একটু কাদা লেগে আছে সেটিও তিনি লক্ষ্য করলেন এবং কাদা ধুয়ে দিলেন। এরকম আবার যেটা বলছিলাম যে এই যে ভারত তখন জাতপাত, এই ছোঁয়াছুঁই, এই সমস্ত নিয়ে প্রচণ্ড অসুবিধার মধ্যে থাকতো। স্বামীজি তখন সারাবুলকে লিখছেন, এদেশে ম্লেচ্ছদের সমাজ থেকে আলাদা হয়ে থাকতে হয় এবং তাদের নানা অসম্মানও ভোগ করতে হয়। গুডউইন মাঝে মাঝে অস্থির হয়ে ওঠে, সেই দেখে তাকে মাঝে মাঝে ঠিকও করে দিতে হয়। মানে গুডউইনের মতো মানুষ, যিনি স্বামীজিকে ভালোবেসে যেখানে চলে এসেছিলেন, তাকেও তখনও এরকম অস্বস্তিতে পড়তে হতো। স্বামীজির সাথে তিনি ভারতে এসে বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করছেন, তীর্থে যাচ্ছেন। এই সময় তিনি হিমালয়ে গেছেন স্বামীজির সাথে। তখন মাদ্রাজ থেকে কিছু ভক্ত স্বামীজিকে চিঠি পাঠান যে তারা একটি পত্রিকা বের করতে চান স্বামীজির বেদান্ত প্রচারের ওপর, স্বামীজির ভাষণের ওপর, এবং তারা তার জন্য একটি যথাযথ লোক খুঁজছেন যিনি স্বামীজিরকে কাছ থেকে দেখেছেন, তার কথাগুলি লিপিবদ্ধ করতে পেরেছেন। তো স্বামীজি গুডউইনকে পাঠিয়ে দিলেন যে তুমি চলে যাও, গুডউইন তুমি চলে যাও, ওরা একটা পত্রিকা বের করবে, তোমার ওখানে দরকার। কিন্তু গুডউইন তো অন্য কিছু ভেবেছিল। মন তার আনন্দে ভরপুর হয়েছিল যে তিনি স্বামীজির সাথে সাথে সমস্ত তীর্থ ঘুরবেন, বাকিটা জীবন তিনি গুরু সেবাতেই কাটিয়ে দেবেন। কিন্তু হঠাৎ একটা ছেদ পড়ে গেল। বিষণ্ণ মনে, গুরুর আদেশ মনে করে তিনি দুঃখ মনে নিয়েও কিছু না বলে চলে গেলেন মাদ্রাজে। সেখানে কিছুদিন পর তিনি ভয়ঙ্করভাবে টাইফয়েড রোগে আক্রান্ত হলেন। সেই পত্রিকা তো প্রকাশও হলো না, কোনো পুস্তিকাও প্রকাশ হলো না। মাঝখান দিয়ে স্বামীজি আর গুডউইনের একটি বিচ্ছেদ হয়ে গেল। সেই হিমালয়ের স্বামীজির সাথে শেষ দেখা 1898 সালে 2রা জুন গুডউইন উটিতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন টাইফয়েড রোগে। 2রা জুন গুডউইনের শরীর চলে যায়, কিন্তু স্বামীজির কাছে, স্বামীজি তখন আলমোড়ায়, স্বামীজির কাছে সেই চিঠি আসতে একটু সময় লেগে যায়। 6 জুন স্বামীজির কাছে সেই চিঠি আসেন। চিঠিটি পড়বার পর স্বামীজি একদম স্তব্ধ হয়ে যান। আস্তে আস্তে উঠে গিয়ে অনেকক্ষণ তিনি হিমালয়ের দিকে তাকিয়ে থাকেন। শেষে স্বামীজির মুখ দিয়ে একটি নিদারুণ কঠিন কথা বেরিয়ে আসেন। তিনি তুষারাবৃত হিমালয়ের দিকে চেয়ে থেকে বলে উঠলেন, জনসভায় ভাষণ দেওয়া আমার শেষ হয়ে গেল। ক্ষোভে ফেটে পড়ে বললেন, ওকে মেরে ফেলার জন্য এমন নির্দয় ঈশ্বর, তাকে যুদ্ধে নিপাত করা মানুষের অধিকার ও কর্তব্যের মধ্যে পড়ে নাকি? যেই স্বামীজি, যিনি বেদান্ত প্রচার করছেন, যিনি সম্পূর্ণভাবে ঈশ্বর নির্ভর, সেই স্বামীজি গুডউইন চলে যাওয়াতে এই কথা বললেন। পুত্র শোক পেয়েছিলেন, আপন পুত্রের ন্যায় তিনি ভালোবাসতেন এই গুডউইনকে। গুডউইনের চলে যাওয়াতে তিনি একটি কবিতাও লেখেন। পরে সেটি তার মাকে, যখন গুডউইনের এই চলে যাওয়া, অকালে চলে যাওয়ার তিনি চিঠি লিখে জানান, স্বামীজি নিজেই চিঠি লিখে জানিয়েছিলেন, সেখানে এই চিঠিটি তিনি পাঠিয়েছিলেন। গুডউইনের দেহাবশেষ উটির সেন্ট থমাস গির্জার সমাধিক্ষেত্রে সমাহিত করা হয়। আমরা স্বামীজির যে কটি চিঠিগুলি বাদে কিছু চিঠিও অবশ্য তার মধ্যে আছে, স্বামীজির যা যা ভাষণ আছে, যা যা লেখা আছে, সমস্ত কিছু ওই মাত্র 3 বছরের সময়, ওই 3 বছরের সময়
স্বামীজি যা যা হিরে মুক্ত মানিক আমাদের জন্য দিয়েছিলেন, এই কিছুতেই আমরা পেতাম না, এর কোনো কিছুই আমরা পেতাম না যদি গুডউইন না থাকতেন। গুডউইন স্বামীজির বেদান্ত প্রচারের প্রথম সৈনিক এবং প্রথম শহীদ। অনেকেই আমরা বই পড়েছি স্বামীজির, বহু লেখা পড়েছি, স্বামীজির বাণী রচনা বহু কিছু পড়েছি, কিন্তু প্রচারের আলো থেকে সরে যাওয়ায় গুডউইন সম্বন্ধে আমরা খুবই কম জানি। যেটুকু জানতে পারলাম সেটুকু আপনাদের সামনে তুলে ধরলাম। আজও গুডউইনের সমাধি আছে, সেখানে প্রত্যেক বছর 2রা জুন অত্যন্ত শ্রদ্ধার সাথে সেখানে ফুল নিবেদন করা হয়, তার উদ্দেশ্যে শান্তি প্রার্থনা করা হয়। সেই সমাধি স্তম্ভটি এখনও আছে, উটিতে এখনও আছে সেটি। পাশ্চাত্যের এই স্বামীজির সৈনিক, যিনি ভারতকে ভালোবেসে একটি আত্মনিয়োগ করেছিলেন এবং আত্মবলিদান দিয়েছিলেন এই বেদান্ত প্রচারের উদ্দেশ্যে, অনিচ্ছা সত্ত্বেও শুধুমাত্র গুরুর আদেশ মেনেই তিনি চলে গিয়েছিলেন। এবং সেই শেষ দেখা, এবং তারপরেই স্বামীজি বহু বক্তৃতা দিয়েছেন, কিন্তু গুডউইনের মতো করে লিপিবদ্ধ হয়নি। প্রচারের আলোক থেকে সরে যাওয়া এই গুডউইন যদি না থাকতেন, আজও আমরা স্বামীজিকে পুরোটা হয়তো জানতেও পারতাম না। তাই জোসিয়া জন গুডউইন এবং তার প্রভুকে শ্রদ্ধা জানিয়ে আজকে আমি আমার পাঠ শেষ করলাম। আশা করি আপনাদের এই পাঠ ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসবো আবার নতুন অডিও নিয়ে। ততদিন সকলেই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।